আমরা আজ পেয়েছি কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হোসেন আলমগীর স্যারকে। তো ওনার কাছ থেকে আমরা এই ৩২,০০০ মামলার বর্তমান অবস্থান জেনে নেব যে স্যার পশ্চাদের আর্গোর ভিত্তি কি, পশ্চাৎ কি বলতে চাইছেন, আর এই যে ক্যান ফাইল বা অ্যাডেড পার্টি এনারা কি বলতে পারবে এই ক্যান ফাইলগুলোর অবস্থান কি, বিস্তারিত যদি একটু জানান। দেখুন, এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে মামলা, এটা এখন যে পর্যায়ে আছে তাতে আমার মনে হয় এখনও অনেক কিছু হওয়া বাকি আছে এতে। কিন্তু এই পর্যন্ত যা হয়েছে তাতে মেন যে অ্যাপেলেন্ট এই মামলার, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার আপিল, এবং তার পাশাপাশি যারা ইন সার্ভিস টিচার যাদের চাকরি বিপদের মুখে এসে দাঁড়িয়েছে তারাও আপিল করেছে। কিন্তু তারা এখনও তাদের বক্তব্য পেশ করেনি। এই যাবৎকাল খালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফেই বক্তব্য পেশ করা হয়েছে। এইটুকুতে আমার যেটুকু মনে হয়েছে সেটা হচ্ছে যে বোর্ডের তরফ থেকে দুর্নীতিটাকে জাস্টিফাই করার চেষ্টা হচ্ছে। বোর্ড বলতে চাইছে এই দুর্নীতিটা দুর্নীতি নয়। মানে যদি আপনি অন্য ভাষায় দেখেন মনে হচ্ছে যেন জলভাত রোজ হচ্ছে দুর্নীতি এখানটাতে। তো এটা সত্যি কথা বলতে গেলে সরকারের বর্তমান অবস্থার একটা প্রতিলিপি ওখানটায় উঠে আসছে। সেটাই আমার মনে হচ্ছে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে আর কোনো বড় ব্যাপার নয়, দুর্নীতি হওয়াটাই যেন স্বাভাবিক। কারণ যেভাবে প্রমাণ নেই, এটা ঠিক আছে ওটা ঠিক আছে বলে সমস্ত সামগ্রিক দুর্নীতিটাকে জাস্টিফাই করার চেষ্টা হচ্ছে এই গত দুদিনের শুনানিতে, তাতে করে এটুকু পরিষ্কার যে এই ৩২,০০০ চাকরি বাতিলের মামলাতে পর্ষদ তাদের সর্বস্ব ঢেলে দিচ্ছে। কেন এটা দেখুন, এখানে একটা জিনিস বুঝতে হবে যে এসএসসির আবহে, এসএসসির এই যে চাকরি বাতিলের যে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই আবহে কিন্তু প্রত্যেকেই এখন ভয়ে ভয়ে আছে যে এই মামলাতে কি হতে চলেছে। অবশ্যই আমরা ব্যাপারটাকে প্রিজাজ করব না, আমরা আগে থেকেই বলে দেবো না যেটা হওয়া উচিত এটাই ঠিক, এই কথা আমরা বলবো না। কিন্তু যেটা হয়েছিল সেটা তো হয়েছিল, এবং সেটাকে তো মানতে হবে আমাদেরকে এখানে এই জায়গায় এসে। এবার এখানে কোর্ট মেন যে কারণটা তুলে ধরেছে সেটা কিন্তু শুধুমাত্র কোর্টের নিজস্ব অবজারভেশন নয়, যারা মামলাকারী তাদের মধ্যে থেকেও কোর্ট ডকে মামলাকারীদের তুলেছিল, এবং যারা ইন্টারভিউয়ার তাদেরকেও তুলেছিল। তারা বলেছে যে হ্যাঁ, আমরা অ্যাপটিটিউড টেস্ট নিইনি। সুতরাং আজকের দিনে যদি কেউ বলে যে না অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, তাহলে কি সে কি ওই মামলায় জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তার নিজেকে যুক্ত করে বলেছিল যে না আমি অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি? এরকম তো হয়েছিল কি? হয়নি। সুতরাং এখন অনেকে বলতে পারে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল, সব ঠিক ছিল, আমরা দিয়েছে হয়তো, কিন্তু সেই সময় কোর্ট যখন বিচার করেছিল সেই সময়তে এই মামলার প্রেক্ষিতে অনেকের বক্তব্য কোর্ট ডকে বসে তাদের ডেপোজিশন রেকর্ড করেছিল। ইন্টারভিউয়ার যারা তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছিল, তারা বলেছে অ্যাপটিটিউড টেস্ট কী জিনিস আমাদের কোনো ধারণা নেই, আমরা অ্যাপটিটিউড টেস্টের জন্য বোর্ড আমাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেয়নি, আমরা তাই ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করিনি। তো এইটার উপরে দাঁড়িয়ে এর পাশাপাশি অনেক এমন ক্যান্ডিডেট যারা তাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের স্কোর ছাড়াই এমপ্যানেল ক্যান্ডিডেট থেকে বেশি স্কোর করেছে, এরকম ক্যান্ডিডেট তারাও অনেক মামলা করেছিল সেই সময়তে। তো ব্যাপারটা শুধুমাত্র এরকমটা নয় যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি তাই সব বাতিল হয়ে গেল। তার পাশাপাশি এরকম অনেক ক্যান্ডিডেট মামলা করেছিল সেই সময়তে যারা দেখিয়েছিল যে ওদের থেকে আমরা বেশি স্কোর করছি, তাহলে আমি কেন চাকরিটা পেলাম না। বোর্ডের তরফ থেকে তখন অনেক কিছু লুপ হোল ছিল যেগুলো বোর্ড এরকম বলে ঢাকার চেষ্টা করেছিল যে না এটা রিক্রুটমেন্ট রুলস পারমিট করছে না, আমি প্যারা টিচার থেকে কনভার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে দেখা গেছে যে প্যারা টিচার থেকে কনভার্সনের ক্ষেত্রেও বোর্ড কিন্তু যেটা পলিসি সেটা মানেনি, যেটা রুলস সেটা মানেনি। সব থেকে বড় কথা হচ্ছে প্যারা টিচার থেকে কনভার্সনের ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ নীতি বোর্ড ফলো করেছিল। মানে হচ্ছে আপনার স্কোর বেশি, যদি প্যারা টিচারের ফাঁকা সিট ইয়ারমার্ক ভ্যাকেন্সিতে যদি আপনাকে কনভার্সনের মাধ্যমে জেনারেল এসসি এসটি ওবিসি থেকে নিতে হয়, তাহলে ধরুন আপনার স্কোর বেশি, আপনার আগে সুযোগ পাওয়া উচিত, সেটা না হয়ে দেখা গেছে আপনার থেকে 10জন পরে কাউকে তুলে এনে সুযোগ দেওয়া হয়েছে। তো আমরা এক্স্যাক্টলি এই জিনিসটাই তো স্কুল সার্ভিস কমিশনের মামলায় দেখলাম, র্যাঙ্ক জাম্প, যারা নিচেতে আছে তাদেরকে উপরে তুলে নিয়ে এসে চাকরি দেওয়া। সুতরাং অভিযোগ শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্টের উপরে নয়, বা অভিযোগ টাকা দিয়ে চাকরি হয়েছে এসব নয়, এর বাইরেও কিছু তথ্য প্রমাণ উঠে আসছে, যে এসেছিল এবং আসছে, যার ভিত্তিতেই কিন্তু কোর্ট সামগ্রিকভাবে বুঝে এটাকে বাদ দিয়েছিল। এবার এখানে যেটা ব্যাপার যে আজকে যদি আমি
বোর্ডের সাবমিশনকে মাথায় রাখি, তাহলে বোর্ড বলতে চাইছে যে কোনো কিছু প্রমাণ হয়নি এখনো পর্যন্ত, এই দুর্নীতি প্রমাণিত নয়। মানে বোর্ড এটা এক্ষেত্রে ওই ক্রিমিনাল প্রসিকিউশন যেগুলো চলছে সেইগুলোতে দুর্নীতি প্রমাণ হওয়ার অপেক্ষা পর্যন্ত রিট পিটিশনের গতি বা এই অ্যাপিলের গতিগুলোকে স্তব্ধ করে দিতে চাইছে। এটা হচ্ছে ঘুরপথের উদ্দেশ্য। এবার এখানটাতে আলটিমেটলি ডিভিশন বেঞ্চ যদিও বিচার করবে, আমি আমার মতে যেটা আমার বলতে পারি সেটা হচ্ছে যে কিছু জিনিস আছে যেটাকে আপনি একেবারেই অবজ্ঞা করতে পারবেন না, তার জন্য ক্রিমিনাল প্রসিকিউশনের দরকার নেই শেষ পর্যন্ত যাওয়ার। কিছু জিনিস আছে যেটা এখান থেকেই দেখা যাচ্ছে। কেন রিক্রুটমেন্ট রুলসকে সে সময় বোর্ড ফলো করেনি? রিক্রুটমেন্ট রুলসে তো বলছেই যে যারা তোমার এমপ্যানেল ক্যান্ডিডেট তাদের ডিটেলস তুমি ওয়েবসাইটে দিয়ে দেবে। কেন ইন্টারভিউয়ে যাদেরকে ডাকা হচ্ছে তাদের স্কোর সমেত তাদের ডিটেলস ওয়েবসাইটে দেওয়া হলো না? এইগুলো কাদের স্বার্থে করা হয়েছিল? এখন এগুলো তো রুলস বলছে যে এগুলো করতে হবে। যতই আপনি গলা চড়িয়ে বলুন যে না রুলস এত স্পেসিফিক্যালি কিছু বলছে না, বোর্ডের আইনজীবীরা সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে আর্গুগুলো করুক, তার মানে কি এটা মিথ্যাটা সত্যি হয়েছে? তা তো নয়। অ্যাকচুয়ালি রুলস এগুলোই বলছে। একটা পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই স্বচ্ছতাটা তো আমি আশা করতেই পারি যে আমি কেন পেলাম না আর অমুক কেন পেলো, দুটো দেখার জন্য ওই লিস্টটা থেকে আমরা বুঝে যাব যে আমি এই স্কোরটা করতে পারিনি, ও এই স্কোরটা করেছে তাই ওখানে যাচ্ছে। তো এখানটাতে এরকমটা দেখা গেছে যে টেট ফেল করা ক্যান্ডিডেটও চাকরি করছে, এই অভিযোগটা উঠেছে। এবং এই অভিযোগ যে উঠেছে ক্যান্ডিডেটটা অভিযোগ করে ছেড়েছে তা নয়, সিবিআই যে ডিটেলস রিপোর্ট জমা দিয়েছে অন্যান্য পারিপার্শ্বিক মামলার ভিত্তিতে সেখানে উল্লেখ করে দিয়েছে যে এই টাকার বিনিময়ে এই লোকগুলো বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে চাকরি পাইয়ে দিয়েছে। সুতরাং শুধুমাত্র এইগুলোকে ঢাকার জন্যই রুলসটাকে ফলো করা হয়নি, না হলে আর কোনো কারণ নেই যে 2016 রিক্রুটমেন্ট রুলসটা কেন বোর্ড ফলো করবে না। সুতরাং এখন যখন কোর্ট চেপে ধরছে যে তুমি বলো যে কোন রুলস মেনে হয়েছে এটা, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে বোর্ডের তরফ থেকে এই কিছু প্রমাণ হয়নি, কিছু দুর্নীতি প্রমাণ হয়নি, এই কথাটাই ঘুরে ফিরে বলা হচ্ছে। এবং যে সমস্ত সাইটেশনগুলো দেখানো হচ্ছে এর প্রেক্ষিতে সেগুলো সব কিছু এগুলোকেই জাস্টিফাই করানোর চেষ্টা হচ্ছে যে এটা সেরকম মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয়, এটা প্রমাণিত সত্য নয়, এইগুলোই। আর আমার মনে হয় এই আর্গুমেন্ট ধোপে টিকবে না। কারণ হচ্ছে এর উল্টো দিকে আমাদের তরফে যথেষ্ট প্রমাণ আছে, যদিও আমরা অ্যাডেড পার্টি হিসেবে এখানে অ্যাপ্লিকেন্ট হিসেবে ঢুকেছি। কারণ হচ্ছে যে আমার এমনিতে যখন এই মামলাটা সিঙ্গেল বেঞ্চে চলছিল তখন সাইমালটেনিয়াসলি আমাদের মামলাগুলোও চলছিল, কিন্তু এখানে যেহেতু একটা মামলাকেই অ্যাপিলে নিয়ে এসছে এবং একটা মামলাতেই অর্ডার জাস্টিস গঙ্গোপাধ্যায় পুরো সার্ভিস টার্মিনেশনের অর্ডার দিয়েছিল, সেই সময় যে মামলাগুলো পেন্ডিং ছিল তারা স্বাভাবিকভাবে এখানে অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন করেছে। এর পাশাপাশি অনেক আরও পয়েন্টে অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন হয়েছে। এবার একটা যেটা আপনি বলছেন যে প্রশ্ন আসছে যে অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন কি গ্রাহ্য হবে কি হবে না, আমার কথা হচ্ছে গ্রাহ্য হবে না কেন? অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশনে মানে কি? আপনার মনে হয়েছে যে এই মামলার প্রেক্ষিতে আপনার নিজের বক্তব্য পেশের একটা সুযোগ পাওয়া উচিত, কোর্টকে আপনার বক্তব্য জানানোর সুযোগ দেওয়া উচিত, এবং আপনার বক্তব্যের ফলে এই মামলার গতিপথ প্রভাবিত হতে পারে, এটা আপনার বক্তব্য। তো তাহলে এক্ষেত্রে যদি আপনি একটা নেসেসারি পার্টি হন তাহলে আপনার বক্তব্য কোর্ট কেন শুনবে না? সে আপনি জবেই অ্যাপ্লিকেশন করুন। জাস্টিস সোমেন সেনের নেতৃত্বাধীন বেঞ্চ যখন ছিল তখন ওই বেঞ্চ একটা কথা বলেছিল যে আমি এই পর্যন্ত অ্যাপ্লিকেশন শুনবো, কিন্তু সেই বেঞ্চের পর এখন সেই বেঞ্চ নেই, তারপর দুবার আরও বেঞ্চ চেঞ্জ হয়েছে, এখন জাস্টিস চক্রবর্তী সাহেবের নেতৃত্বাধীন বেঞ্চ। সুতরাং এই বেঞ্চে অ্যাপ্লিকেশন হয়েছে, বেঞ্চ শুনবে না কেন? আপনার যদি শোনানোর মতো মামলা থাকে অবশ্যই বেঞ্চ শুনবে। এটা আমরা আপার প্রাইমারি ক্ষেত্রেও দেখেছি, প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকেই ওনারা বলার সুযোগ দিয়েছে। এবার আমরা অ্যাপ্লিকেশনে এমন কিছু মেটেরিয়াল তুলে ধরেছি, পুরো চার্ট করে করে দেখিয়ে দিয়েছি যে যারা চাকরি করছে তাদের থেকে আমাদের ক্যান্ডিডেটরা কত বেশি পাচ্ছে, এমনকি ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের স্কোর বাদ দিয়ে বেশি পাচ্ছে। তাহলে ভাবুন ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের স্কোর যদি তাদের অ্যাড করা হয়, আমি তো অ্যাপটিটিউড টেস্টের স্কোর আমি যদি বাদও দিই, কারণ অ্যাপটিটিউড টেস্ট তো বলছে হয়নি, তাহলে সে যদি অ্যাপটিটিউড টেস্টে 5-এ 5 পায় তাহলে আমারও 5-এ 5 পাওয়া উচিত। তাহলে তাদের এই সমস্ত স্কোর বাদ দিয়েও কিছু ক্যান্ডিডেট আছে যারা ইম্প্যানেল ক্যান্ডিডেট থেকে বেশি পেয়েছে, তো তারা তো চাকরিটা পায়নি। তারা তো 2017 ফেব্রুয়ারি থেকে আজ 2025 সাল পর্যন্ত এসে এখনো ভুগছে। তো আমরা তো এখনো এই ঝাঁপি খোলা বাকি আছে। সুতরাং আমি যেমনটা বললাম এখনো অনেক কিছু হওয়া বাকি আছে। এই মামলাটা অত ইজি নয় বোর্ডের জন্য এটা বলা। বোর্ড তো বলে পার পেয়ে যেতে পারে, কিন্তু আমার ধারণা কোর্ট ঠিক চেপে ধরবে।